বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছি বিবর্তনের তত্ত্ব নিয়ে, অর্থাৎ কিভাবে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি উৎপত্তি হয় সেই তত্ত্ব নিয়ে। আমরা আলোচনা করে এসেছি ল্যামার্কের তত্ত্ব নিয়ে। আমরা দেখেছি যে বিজ্ঞানী ল্যামার্ক সর্বপ্রথম বিবর্তন সম্পর্কিত তত্ত্বদান করেছিলেন, কিন্তু সেই তত্ত্বটি ছিল ত্রুটিপূর্ণ। তাই পরবর্তীকালে ইংলিশ বায়োলজিস্ট চার্লস ডারউইন তিনি এই বিবর্তন সম্পর্কে যে তত্ত্বটা দান করলেন তাকে বলা হচ্ছে ডারউইনবাদ বা ডারউইনিজম। চার্লস ডারউইন তিনি কি করলেন না, HMS বিগল বলে একটি জাহাজে করে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বেড়াতে গেলেন, ভ্রমণ করলেন এবং সেখান থেকে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তিনি এই ডারউইনবাদ দান করলেন, যেটি প্রাকৃতিক নির্বাচনবাদ বা যোগ্যতম উদ্বর্তনবাদ নামেও পরিচিত। তিনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ভ্রমণ করার পর ফিরে এসে যে বইতে ডারউইনবাদ লিখেছিলেন সেটি হচ্ছে অন দ্য অরিজিন of species by means of natural selection আমরা সংক্ষেপে বলছি অন দ্য অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, এই অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে চার্লস ডারউইন যে বিবর্তন সম্পর্কিত যে তত্ত্বটা দান করেছে তার যে বিষয়বস্তুগুলো আমরা এবার আলোচনা করার চেষ্টা করছি। 1 নম্বর তিনি কি বলছেন যে প্রোডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন, আমরা বাংলায় বলছি অত্যধিক হারে বংশ বৃদ্ধি। ডারউইন কি বলছেন? ডারউইন বলছেন যে এই পৃথিবীতে যত জীব আছে তাদের একটা বৈশিষ্ট্য হলো জ্যামিতিক হারে জিওমেট্রিক প্রসেসে বংশ বিস্তার করা, অর্থাৎ 2, 4, 8, 16, 32 এরকম জিওমেট্রিক পদ্ধতিতে বংশ বিস্তার করা। ঠিক আছে, তিনি কি বলছেন? নিজে উদ্দেশ্য বলছেন যে একটা স্ত্রী সালমন মাছ নাকি প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। অর্থাৎ দেখো, এখানে আমরা বলছি যে ডারউইন বলছেন যে প্রতিটা জীবের একটি বংশগত বৈশিষ্ট্য হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। ঠিক আছে, দ্বিতীয় কি, বা আমরা যদি দেখি যে আমাদের চারিপাশে পিঁপড়ে রয়েছে, বিভিন্ন পতঙ্গ রয়েছে, তারও অত্যধিক হারে ডিম পাড়ছে। দ্বিতীয় বলা হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান অর্থাৎ কি না, ডারউইন বলছেন যে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর আয়তন বাড়ছে কি না। তার আমরা বলতে পারি এই যে পৃথিবী হচ্ছে জীবের যে বসবাসের জায়গা, তাহলে সেই যে বাসস্থান যে পৃথিবীর জীবের বাস করছে সেটা কিন্তু নির্দিষ্ট, তার আয়তন কিন্তু বাড়ছে না যতই জীবের সংখ্যা বাড়ুক। 1, 2, পৃথিবীতে যে খাবার রয়েছে, যেহেতু পৃথিবীর আয়তন বাড়ছে না, তাহলে পৃথিবীর যে খাবার সেটাও বাড়ছে না, তাহলে সেটাও সীমিত রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই পৃথিবীতে খাবার এবং বাসস্থান সেটা হচ্ছে লিমিটেড বা সীমিত। 3 নম্বর তিনি কি বলছেন? 3 নম্বর বলছেন জীবন সংগ্রাম। জীবন সংগ্রামটা কি? দেখো, প্রত্যেকটা জীব
অসংখ্য হারে, গাণিতিক হারে, জ্যামিতিক হারে বংশ বিস্তার করছে, কিন্তু খাদ্য বাসস্থান কি সীমিত। ফলে কি হবে না, তারা বেঁচে থাকার জন্য লড়াই করবে। ঠিক আছে, যেহেতু পৃথিবীতে খাদ্য বাসস্থান সীমিত কিন্তু অসংখ্য হারে বংশ বিস্তার করছে, তাহলে কি হবে না, এই থাকার জায়গার জন্য, খাবারের জন্য সেই জীবেরা নিজেদের মধ্যে একে অন্যের সঙ্গে মারামারি করবে। এইটাকে ডারউইন বলছেন এটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম বা জীবন সংগ্রাম। তিনি বলছেন যে এই যে জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রামটা হচ্ছে তিন রকম। একটা হচ্ছে অন্ত প্রজাতি সংগ্রাম, অর্থাৎ যখন একটা হরিণকে খাওয়ার জন্য দুটো বাঘের মধ্যে লড়াই হচ্ছে। তাহলে দেখো, বাঘ হচ্ছে, দুটো বাঘ হচ্ছে একই প্রজাতির, এদের একটাই মাত্র হরিণকে খাওয়ার জন্য লড়াই যখন হচ্ছে, আমাদের হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। দুই, আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ খাদ্য বা বাসস্থানের জন্য যখন দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে লড়াই হবে তখন তাকে বলা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। ধরো খাবারের জন্য বাঘের সঙ্গে সিংহের লড়াই হচ্ছে, বা খাবারের জন্য বাঘের সঙ্গে শিয়ালের লড়াই হচ্ছে, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি, অর্থাৎ দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে যখন লড়াই হচ্ছে সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর তিন নম্বর হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, অর্থাৎ বলছে যে জীবেরা যে পরিবেশে জন্মগ্রহণ করছে বা বড় হচ্ছে সেই পরিবেশ কিন্তু সবসময় জীবের বেঁচে থাকার জন্য উপযুক্ত নাও হতে পারে। এই যে প্রতিকূল পরিবেশ, ঝড় বৃষ্টি বাদল, এর সঙ্গে লড়াই করতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। ঠিক আছে, চার কি বলছে, 4 নম্বর বলছেন যে ভেদ বা প্রকরণ, ভেদ বা প্রকরণ, আমরা বলছি ভ্যারিয়েশন। ডারউইন বলছেন যে এই যে একই প্রজাতির জীব হোক কিংবা দুটো আলাদা প্রজাতির জীব হোক, পৃথিবীতে কোনো দুটো জীব হুবহু একই রকম হবে না। ঠিক আছে, তাদের মধ্যে কিছু না কিছু অবশ্যই করে পার্থক্য থাকবে। এই পার্থক্যটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েশন বা ভেদ বা প্রকরণ। আমি ধরে নিই যে যদি একই প্রাণীর দুটো যমজ বাচ্চা হয়, তারা কিন্তু কখনো হুবহু একই রকম নয়, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকছে। এই পার্থক্যটাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। ডারউইন বলছেন যে এই ভেদ বা প্রকরণ হচ্ছে দু রকম, একটা হচ্ছে অনুকূল ভেদ, আরটা হচ্ছে প্রতিকূল ভেদ। ঠিক আছে, ভেদটাকে তিনি বলছেন ভেদ দু রকম, একটা হচ্ছে অনুকূল ভেদ, আরটাকে বলা হচ্ছে প্রতিকূল ভেদ। এই যে জীবন সংগ্রাম যখন হচ্ছে, দেখা গেছে যে কিছু জীব সেই জীবন সংগ্রামে জয়লাভ করছে। দুটো জীবের মধ্যে যদি মারামারি হয়, দুজনেই কি জিতবে? না। দুজনেই কি হারবে? না। তাহলে কেউ না কেউ জিতবে। সে জিতলো কেন না, বলছে যে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য এক্সট্রা আছে বা কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে জিততে সহায়তা করেছে, এইটাকে বলছে অনুকূল ভেদ। ঠিক আছে, আর ধরো আমি বলছি যে দুটো বাঘের মধ্যে লড়াই হচ্ছে, বাঘ ভার্সাস বাঘ, তাহলে দুটো বাঘ কি জিতবে? না। ধরো এই বাঘটি জিতলো, বলছে বাঘটি জিতলো কেন না, এই বাঘটি জিতলো কারণ এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে জিততে সহায়তা করেছে, সেই বৈশিষ্ট্যগুলোকে বলছে অনুকূল ভেদ। এই বাঘটি হারলো কেন না, এই অনুকূল ভেদ এর মধ্যে ছিল না, তাহলে এর মধ্যে যে বৈশিষ্ট্য হচ্ছে সে কি বলছে, হচ্ছে প্রতিকূল ভেদ। অর্থাৎ যে প্রকরণ বা যে ভেদ কোন জীবকে জীবন সংগ্রামে জয়লাভ করতে সহায়তা করছে না, সেটা হচ্ছে প্রতিকূল ভেদ। ঠিক আছে, পরের পয়েন্ট কি বলছে, বলছে যে 5 নম্বর পয়েন্ট যোগ্যতমের উদ্বর্তন।
যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কি বলা হচ্ছে না, বলছে যে এই দুটো জীবের মধ্যে যখন লড়াই হয়, সেই লড়াইয়ে যারা অনুকূল প্রকরণযুক্ত জীব তারা জয়লাভ করে, যারা প্রতিকূল প্রকরণযুক্ত জীব তারা জীবন সংগ্রামে হেরে যায় এবং পৃথিবী থেকে বিদায় নেয়। কারণটা কি না, বলছে যে এই যে অনুকূল প্রকরণযুক্ত জীব এ পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য, তাই সে বেঁচে রয়েছে এবং পৃথিবীতে সে বংশ বিস্তার করবে। এই যে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা জীবন সংগ্রামে জয়লাভ করলো এবং তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার লাভ করলো, তারা এইটাকে তিনি বলছেন এটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। 6 নম্বর কি বলছে না, প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন। অর্থাৎ কি বলছেন যে যখন দুটো জীবের মধ্যে জীবন সংগ্রাম হচ্ছে, তখন একটা জীব জয়লাভ করছে, সে হচ্ছে যোগ্যতম, আর একটা জীব পৃথিবীতে, একটা জীব হেরে যাচ্ছে, পৃথিবীকে বিদায় নিচ্ছে, কারণ সে যোগ্য নয়। কারণটা কি বলছে যে যারা যোগ্য, প্রকৃতি তাদেরকে নির্বাচন করে এবং বেঁচে থাকার অধিকার লাভ করে বা দান করে, তাই তারা বেঁচে রয়েছে। আর যারা প্রতিকূল প্রকরণযুক্ত, প্রকৃতি তাদেরকে কোনো সুবিধা দেয় না, সিলেক্ট করে না, ফলে তারা জীবন সংগ্রামে হেরে যায় এবং পৃথিবী থেকে বিদায় নেয়। এই যে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হচ্ছে, যোগ্য বলে বিবেচিত হচ্ছে এবং পৃথিবীতে বেঁচে থাকার অধিকার লাভ করছে, এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে। আর শেষ পয়েন্ট হিসেবে তিনি বলছেন যে নতুন প্রজাতি সৃষ্টি। তিনি কি বলছেন না, বলছে যে এই যে অনুকূল প্রকরণ, সেটা কি হচ্ছে না, অনুকূল প্রকরণগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে। ঠিক আছে। এবং এই অনুকূল প্রকরণগুলি জীবগোষ্ঠীতে পুঞ্জীভূত হওয়ার ফলে পূর্বপুরুষ এবং উত্তরপুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। ঠিক আছে। অনুকূল প্রকরণযুক্ত যে বৈশিষ্ট্যগুলো তারা একজনের অপরজনের সঞ্চারিত হচ্ছে, প্রতিকূলগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বংশ পরম্পরায় অনুকূল প্রকরণগুলো জমা হচ্ছে বলেই নতুন ধরনের প্রজাতির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে। তাহলে এটি গেল আমাদের ডারউইনবাদ নিয়ে আলোচনা। আমরা এই যে ডারউইনবাদ বললাম, এই ডারউইনবাদের কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেটা আমরা পরের ভিডিওটিতে আলোচনা করব।